হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও। আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখলে তোমাদের ওইটা দাঁড়িয়ে যাবে আর পানি চলে আসবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। আমার আপু খুব সুন্দরী। HSC পরীক্ষা দিয়ে রেজাল্ট বের হবার অপেক্ষায় আছে। ওর ফিগারটা দেখার মতো। হেঁটে যাবার সময় কোমরের কাঁপুনি দেখলে মহল্লার বুড়ো মানুষ পর্যন্ত থমকে যায়। এক রাতে হঠাৎ পানির পিপাসায় ঘুম ভেঙে গেল। ডাইনিং থেকে পানি খেয়ে ঘরে ফিরে যাবার পথে বাবার গলা শুনে তার রুমের সামনে থমকে দাঁড়ালাম। শুনলাম বাবা তার বন্ধুর সাথে ফোনে কথা বলছে। কথা শুনেই আপুকে এত আদর করার কারণটা বুঝে গেলাম। বাবা বলছে, আমার মেয়েকে তো দেখে কেউ বলবে না যে আমার বউ মারা গেছে। অবিকল তার মায়ের মতো দেখতে আর শরীরের গঠনও একই। এমন জিনিস হাতের কাছে থাকতে আমি শুকিয়ে থাকার কোনো মানেই হয় না। তাই চিন্তা করছি মেয়েটাকে আমার রাজ্যের রানী বানাবো। তাহলে বুড়ো বয়সে কারো পিছনে ঘুরতে হবে না। একথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবা এটা কি বলছে? আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি কি করব? আমার মাথা কাজ করছিল না। বাবা মেয়েকে সর্বনাশ করতে চায়, এটা কি করে সম্ভব? যাক, মাথা ঠান্ডা করে আপুর রুম এগিয়ে দেখি আপু নাইটি পরে টিভি দেখছে। পাতলা এক রঙের সুতির নাইটি, সামনে বোতাম লাগানো। নাইটর দিয়ে কিছু দেখা না গেলেও দেহের বাগ বোঝ যাচ্ছে। বুঝলাম আপু ফ্রি হয়ে ঘুরছে। জীবনে প্রথম এমন সুন্দর গঠনের নারী দেখলাম। কিন্তু আম্মুর চেয়ে আপুর গায়ের রঙও সুন্দর। ফিগার তাও দেখার মতো। 5 ফুট 3 ইঞ্চি হাইট। ঈশ্বর যেন সুন্দরভাবে বানিয়েছে। মনের ভিতর থেকে কে যেন বলে উঠে, এমন সুন্দর নারীকে তোর বাবা রানী করবে। তোর সামনে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আপু বলল, কিরে ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আমি বললাম, না, পরে আসবো বলে রুমে চলে আসি। ভাবতে লাগলাম আপুকে নিয়ে। তার নাইটির উপর দিয়ে তার সৌন্দর্য দেখে আমার সব বিবেক বুদ্ধি লোপ পেয়ে গেল। সে আমার বোন, এটা ভুলে গেলাম। এমন একটা জিনিস বাবা বউ বানাবে ভাবতে ভাবতে আমার শরীরটা কেমন হয়ে গেল। আমার বাবাও দেখতে খারাপ না। 6 ফিটের মতো লম্বা, শক্তপোক্ত শরীর। 50 হলেও তার বয়স এখনো বোঝা যায় না। শুধু যদি চুলে কল্প দেয়া থাকে এখনো 35-40 বলে চালিয়ে দেওয়া যাবে। এই লোক যদি আপুর মতো একটা সুন্দরী পায় তাহলে কি হবে ভাবতেই আমার গা শির শির করে উঠল। সেদিন থেকে ঠিক করে ফেললাম আমাকে কি করতে হবে। আপুর সাথে কিছু না পারি, বাবা কি করে বউ বানাবে তা তো দেখতে পারব। যেই ভাবা সেই কাজ। আমার বন্ধুর বাবার সিকিউরিটি ক্যামেরার ব্যবসা ছিল। ওর কাছে থেকে কিছু ভালো রেজুলেশনের ছোট ছোট সার্ভেইলেন্স ক্যামেরা নিয়ে এলাম। পরদিন বাবা অফিসে আর আপু কলেজে চলে যাবার পর থেকে শুরু করলাম অপারেশন। প্রথমে ক্যামেরাগুলো ব্লুটুথ দিয়ে কানেকশন করলাম ল্যাপটপের সাথে। জুম মুভমেন্ট ভালো করে টেস্ট করার পর ঘরের বিভিন্ন জায়গায় লাগাতে শুরু করলাম। একটা লাগালাম বাবার বেডরুমের বিছানার পাশে রাখা আলমারি উপরে। কাঠের কাজের ফাঁকে এমনভাবে মিশিয়ে দিলাম যে ওটা কেউ দেখতেই পাবে না। আরেকটা লাগালাম বাবার বিছানার ডান দিকে রাখা মায়ের ড্রেসিং টেবিলের উপর। সেটা দিয়ে বিছানার বাম দিকের রুমের ঢোকার করিডোরটাও দেখা যাচ্ছিল। একটা ক্যামেরা বিছানার মাথার কাছের কাঠের কাজের ফাঁকে ঢুকিয়ে দিলাম। পুরো বিছানাটা এটা দিয়ে কাভার হবে। আর দুপাশের দুটো ক্যামেরা দিয়ে জুম করে পুরো রুমটাই কভার করা যায়। এরপর আপুর বেডরুমে গিয়ে আপুর শখ করে সাজিয়ে রাখা ডলের চোখের ভিতরে লাগিয়ে দিলাম একটা। ডলটা এক মানুষ সমান হাইটের। এক কোণায় রাখা বলে সেটা দিয়েই পুরো রুম দেখা যাচ্ছিল। তারপরও আরেকটা লাগিয়ে গেলাম ওর বিছানার পায়ের কাছে কাঠের কাজের মাঝে। নেইল পালিশ দিয়ে ক্যামেরার উপর কাঠ রং করে দিতেই আর ধরার কোনো উপায় রইল না। এরপর করিডোরের লাইট শেডের ভিতরে, ড্রয়রুমের কর্নারে রাখা শোপিস স্ট্যান্ডের ভিতরে, আপুর বাথরুমের ভেন্টিলেটরের ফাঁকে, বাবার বাথরুমে সহ মোট 11টা ক্যামেরা লাগিয়ে রুমে বসে ল্যাপটপ দিয়ে সবগুলো চেক করলাম। বাকি রইল আরও 2টো। একটাকে লাগালাম বাবা সব সময় যে সোফাটায় বসে তার উল্টো দিকে। আর একটা লাগালাম রান্নাঘরের কাপবোর্ডের ভিতরে।
সবগুলো ক্যামেরার সাথে ল্যাপটপ কানেকশন চেক করলাম। সবকিছু রেকর্ড করতে শুরু করলাম সেদিন রাত থেকে। দুদিন পর্যন্ত কোনো কিছু হলো না। কিন্তু দুদিন পরেই বাবা রাতের বেলায় ক্লাব থেকে ড্রিঙ্ক করে আসার পরও বাবা বাসায় 2 বোতল ভদকা নিয়ে এলেন। ড্রয়িং এর সেন্টার টেবিলে বোতল নিয়ে বসে ডাকেন তনুকে। পানির বোতল আর বরফ দিয়ে যেতে বললেন। বাসার কাজের লোক ছুটিতে ছিল বলে আপু সব কিছু সাজিয়ে নিয়ে গেল বাবার সামনে। আমি আমার বেডরুমের দরজা লক করে সব দেখছি। আপুর পরনে বড় ঢিলে ঢালা গোল গলার পিঙ্ক টি শার্ট আর নিচে টাইটস। নিচু হয়ে বরফ আর গ্লাস রাখার সময় আপুর বড় গলা নিচের অনেকখানি বাবার চোখের সামনে। বাবা হা করে তাকিয়েছিল আপুর দিকে। আপু টার্ন করে চলে যাবার সময় বাবা তার পিছন দিকে তাকিয়ে বলল, চলে যাচ্ছিস কেন? একটু বস না আমার পাশে। আপু বাবার ডান পাশে বসতেই বাবা আপুর হাত দিয়ে তাকে টেনে নিল নিজের দিকে। তারপর আপু কিছু বলার আগেই তার মুখটা বন্ধ করে দিল। আর কেমন একটা হয়ে উঠল। আপু নড়াচড়া করে বাধা দিয়ে বলল, বাবা, কি করছো? ভালোবাসছি। আমার মেয়েকে কি আমি ভালোবাসতে পারি না? বলে বাবা আপুর সাথে আবার কাজ শুরু করে দিল। তুই তো দেখেছিস, তোর মা ছিল আমার বন্ধুর মতো। মদ খাওয়া থেকে শুরু করে সব কিছুতেই সে ছিল আমার সাথী। আজ সে নেই প্রায় 5 বছর। তাই একা একা খেয়েও আজকাল মজা পাচ্ছি না। আহারে, তোমার জন্য আমার কষ্ট হচ্ছে। আমি কি কোনোভাবে তোমার কষ্ট দূর করতে পারি? পারিস। আমার কষ্ট তো দিতে পারিস তুই। আমি কষ্ট দূর করে দেব? কি করে? আমি তো ড্রিঙ্ক করি না। ড্রিঙ্ক করতে কে বলল? তোকে দেখতে তো তোর মায়ের মতোই লাগে। তুই পাশে থাকলে তাও তো তোর মায়ের অভাব পূরণ হতো। মনে হতো আমার পাশে তোর মা এখনো বসে আছে। অবশ্য তোরা আধুনিক মেয়ে। এই বুড়ে মানুষটার জন্য তোদের সময় কি আর হবে? সময় হবে না কেন? তোমার কি লাগবে আমাকে বলো। তুই একটা কাজ কর, তোর মায়ের শাড়ি পরে আমার পাশে বস। শাড়ি যে আমি পরতে জানি না। ও, তাহলে শাড়ির সাথে যেগুলো পরতে হয় সেটা তো পরতে পারবি। তা পারবো। তাহলে সেটাই পরে আয়। শুধু শুধু ওগুলো পরে আসব? শাড়ি ছাড়া? তাতে কি? এখানে তো আমি আর তুই ছাড়া কেউ নেই। যা দেখার আমিই দেখব। বারে, আমার বুঝি লজ্জা করে না? আমার কাছে কিসের লজ্জা? যা যা পরে আয়। ওকে, কোনো রঙেরটা পরব? হোয়াইট বয়েলেরটা পর। বলে আপু উঠে ছুটে চলে গেল বাবার বেডরুমের দিকে। বাবা মুচকি হেসে নিজেকে হালকা করতে লাগলেন। পাতলা হাফ প্যান্ট পরনে। বাবাকে এই অবস্থায় দেখে আমরা অভ্যস্ত। বাবার সেটাকেও কেউ। আমি বাবার বেডরুমের ক্যামেরা অন করলাম। দেখলাম আপু রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর মায়ের কাপড় রাখা আলমারি খুলে বের করে আনলো সাদা জামাগুলো। জামা খাটের উপর রেখে 2 হাতে টি শার্ট খুলতে গিয়ে হঠাৎ কি ভেবে আপু ঘরের বাতি নিভিয়ে দিল। ক্যামেরায় কিছুই দেখা যাচ্ছিল না। হতাশ হয়ে এলিয়ে পড়লাম বিছানায়। কিন্তু কিছুক্ষণ পর বেডরুমের দরজা খুলে আপু মায়ের পোশাক পরে বের হয়ে এলো। তাকে দেখে আমার বুকের স্পন্দন বেড়ে গেল। মায়ের পোশাক টাইট হয়ে আপুর গায়ে সেটে আছে। বোঝাই যাচ্ছে আপুর শরীর মায়ের চেয়ে অনেক মোটা আর পুষ্টু। দিকে টাইট হয়ে পোশাকের মাঝের জায়গাগুলো ফাঁক হয়ে আছে। সব মিলিয়ে আপুকে লাগছিল অসম্ভব সুন্দরী। বাবা হাসি দিয়ে আপুর দিকে হাত বাড়িয়ে দিল। আপু বাবার সামনে গিয়ে তার হাত ধরে আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করল, চলবে? চলবে মানে? দারুণ লাগছে তোকে। আয় আমার এই সিংহাসনে বস। বলে তার ডান সিংহাসনে বসিয়ে আপুকে বলল, এবার একটা ড্রিঙ্কস বানিয়ে দে আমাকে। লার্জ না স্মল? লার্জ। সিংহাসনে বসেই আপু যেই বোতল ধরার জন্য সামনে ঝুঁকল তেমনি আপুর পোশাকের ঠিক মাঝের হুকটা পট শব্দ করে ছিঁড়ে গেল। এই যা, কি হলো? পোশাকের হুকটা মনে হয় ছিঁড়ে গেছে। কই দেখি, বলে বাবা আপুকে তার দিকে ঘুরতে বলল। আপু বাবার চোখের সামনে।
আপুর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল বাবা। বাবা যেন কিছুই হয়নি এমন ভাব করে এক হাত দিয়ে আরেক হাত দিয়ে পোশাকের আরেকটা অংশের বর্ডার ধরে লাগানোর চেষ্টা করতে লাগল। কিন্তু শরীর বড় বলে বেশ কষ্ট করেই বাবাকে পোশাকের দুই প্রান্ত টেনে একসাথে করতে কষ্ট হচ্ছিল। শক্ত করে কাপড় ধরতে গিয়ে বাবার হাত বারবার আপুর লাগছিল। বাবার হাতের স্পর্শ যে আপু বুঝতে পারছে তা আপুর বন্ধ চোখ দেখেই বুঝতে পারলাম। আপু অস্বস্তি বোধ শুরু হচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে সে বাবার হাত দুটো ধরে সরিয়ে দিয়ে বলল, বাবা থাক, আমি পোশাকটা চেঞ্জ করে আসি। চেঞ্জ করবি কেন? থাক না, এখানে আমি আর তুই ছাড়া তো কেউ নেই। যদি মামুন এসে পড়ে? ও ঘুমাচ্ছে। কই গ্লাসটা দে। আপু ঝুঁকে আবার গ্লাসটায় ড্রিঙ্কস বানাতে লাগল। ড্রিঙ্ক বানিয়ে আবার বাবার বাম হতে দিল আপু। বাবা ড্রিঙ্ক করতে করতে কথা বলছিল আপুর সাথে। বাবা এবার তার আসল রূপ দেখানো শুরু করল। আপু চমকে গেল। কি করছো? এভাবে বসে থাকলে তোকে আর তোর মায়ের পোশাক পরালাম কেন? তুই বাম হাত আমার ঘাড়ের পিছনে দিয়ে আমার গায়ে হেলান দিয়ে আরাম করে বস, যেভাবে তোর বয়ফ্রেন্ডের কাছে বসিস। যাহি আমার কোনো বয়ফ্রেন্ড নেই। নেই? সত্যি বলছিস? মিথ্যে বলবো কেন? থাকলে দেখতে না? ওকে ঠিক আছে, বয়ফ্রেন্ডের সাথে কি করে বসতে হয় সেটা তাহলে শিখিয়ে নেই, বলে বাবা বাম হাতে আপুর বাম হাত ধরে নিজের ঘাড়ের উপর দিয়ে ঘুরিয়ে তার কাঁধে নিয়ে গেলে। কোনো বাধা না থাকায় আপুকে শিখাতে লাগলো বয়ফ্রেন্ডের সাথে কি করে বসতে হয়। এটা দেখলাম বাবা মেয়ে ভালোবাসা আরও বেড়ে গেল। তখনই আপু ডান হাত দিয়ে বাবার হাত ধরল, কিন্তু মুখে কিছু বলল না। বাবা থমকে গেলেও তার কাজ বন্ধ থাকল না। আপুকে বলল, গ্লাসটা তুলে দে আর একটু খাই। আপু গ্লাস ডান হতে নিয়ে বাবাকে ড্রিঙ্ক দিল। বাবা এক সিপ ড্রিঙ্ক করে মুখ মুছল। বাবা, সরিতনু, পুরানো অভ্যাস। তোর মায়ের পোশাকে আমি সব সময় এভাবে মুখ মুছতাম। তুই আগে দেখিসনি? দেখেছি, কিন্তু আমি তো তোমার মেয়ে, তোকে এই পোশাকে যা লাগছে না, মনে হচ্ছে তুই আমার বউ। যাহে কি বলছো? আজ থেকে প্রতিদিন আমি অফিস থেকে ফিরে এলে তুই তোর মায়ের পোশাক পরে আমার কাছে আসবি। আমাকে ড্রিঙ্ক বানিয়ে দিয়ে দিবি। ওকে ওকে, বলে বাবা আবার। আপু বাবাকে গ্লাস ড্রিঙ্ক করাতেই লাগল। বোতল শেষ হবার পর আপু উঠে গেল। নিজের রুমে গিয়ে রুম লক করে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে আপু নিজের দেখে মিটি হাসতেই আমি বুঝলাম বাবার ভালোবাসা পছন্দ করেছে আপু। সেদিন এর পর থেকে আপু ইউটিউব দেখে শাড়ি পরা শিখে ফেলল। দিনের বেলায় বাসায় মায়ের শাড়ির ব্লাউজ পরা অভ্যাস করল। সালোয়ার কামিজ পরা একরকম ভুলেই গেল আপু। রাতে বাসায় ফিরে বাবাকে আর এখন আপুকে ডাকতে হয় না। বাবা ঢুকতেই আপুই ড্রিঙ্ক সাজিয়ে নিয়ে যায় বাবার জন্য। বাবার পাশে বসে বাবাকে ড্রিঙ্কস বানিয়ে দেয়। আর চলতে থাকে বাবা মেয়ের খুনসুটি। দিনের বেলাতেও অফিসে যাবার আগেও বাবা আপুকে তার ভালোবাসা উপহার দেয়। আপু এখন একটু ফ্রি স্বভাবের হয়ে গেছে। রাতে আপু আমার সামনে এলে একটা ওড়না মতো কাপড় বা গামছা জড়িয়ে রাখে আর বাবার সামনে থাক আর বললাম না। হাতাওয়ালা ব্লাউজ পরা ছেড়েই দিল আপু। স্লিভলেস ব্লাউজের স্লিভ আস্তে আস্তে চিকন থেকে চিকনতর হতে থাকল। মাঝে মাঝে ব্যাকলেস ব্লাউজ। এসব দেখে আমি আমার নিজের মধ্যে কিন্তু কি আর করার। আমার সামনে তাদের দুজনের ভালোবাসা বিনিময় আস্তে আস্তে বাড়তে লাগল। ইদানিং দুজনে অনেক সাহসী। আগে আমাকে দেখলে নিজেদের স্বাভাবিক থাকত, আর এখন আমাকে দেখলেও বাবা আপুকে। বাবা অফিসে থাকলে আপু সারাক্ষণ বাবার সাথেই কথা বলে, ফেস টাইমে চ্যাট করে। বাবার সামনে দিয়ে আপু হেঁটে যাবার সময় বাগে পেলে বাবা তার সুযোগের সৎ ব্যবহার করে। চিৎকার করে বাবাকে পাল্টা মারতে যায়। খিলখিল করে হাসতে হাসতে বাবার উপর। বাবা নিজের হাতে মেয়ের হাত ধরে হাসতে থাকে। মাঝে মাঝে আপু পিছন ফিরে রান্নাঘরে কাজ করার সময় বাবা আপুর পিছনে দাঁড়িয়ে কাজ শুরু করে দেয়। বিছানায় উপুর হয়ে শুয়ে একদিন আপু বাবার সাথে চ্যাট করছিল।
তখনও দেখি ভিডিও কলে বাবা মেয়ের অসাধারণ ভালোবাসা। তার পরের দিন বন্ধের দিন। আপু কাজ করছে রান্না ঘরে, চুলোয় রান্না চাপাচ্ছে। বাবা বেডরুম থেকে বের হয়ে আপুর দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকল। তারপর সোজা আপুর পিছনে গিয়ে দাঁড়ালো। আবার নিজের কাজ শুরু করে দিল। বিরক্ত হয়ে আপু ধমক দিল, বাবা রান্না করছি তো। কাজ করতে 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 তো টায়ার্ড হয়ে গেছিস। রাতের খাবার রেডি করতে হবে না? আমার খাবার তো। আমি বুঝে গেলাম বাবা আজকে তার লক্ষ্য পুরা করবে। কিছুক্ষণের মধ্যে আপুর রান্না শেষ হয়ে গেল। মুখে হাসি নিয়ে আপু রান্না শেষ করে এগিয়ে এলো আমার রুমের দিকে। আমি দ্রুত ল্যাপটপের ফ্লিপ বন্ধ করে ঘুমের অভিনয় করে শুয়ে থাকলাম। একটু মেকি নাকো ডাকতে থাকলাম। আপু রুমের দরজা খুলে আমাকে উইক দিয়ে দেখল। তারপর দরজা বন্ধ করে দিয়ে বাইরে দিয়ে হ্যান্ডেল লাগিয়ে দিল, যাতে আমি চাইলেও বের হতে না পারি। তারপর আপু ঢুকে গেল বাবার বেডরুমে। বাবা হাফ প্যান্ট পরে বিছানার উপর শুয়ে টিভি দেখছিল। আপু রুমে ঢুকে দরজা আবার বন্ধ করল। বাবা তার দিকে তাকিয়ে পোশাকে কোনো পরিবর্তন না দেখে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, পোশাক পাল্টাসনি? পাল্টানোর সময় পেলে তো। মামুন কোথায়? ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকিনি। গোছল শেষ করে একবারে ডাকব। তাহলে পোশাকটা এক্ষুনি পাল্টা আমার। না, আমার লজ্জা করবে। বারে সেদিন না। তাছাড়া তুই তো আমার সামনে মায়ের পোশাক পরেই থাকিস, লজ্জা আবার কিসের? দাঁড়াও তাহলে রুম থেকে পাল্টিয়ে আসি। রুমে কেন? দাঁড়া কাছে আয়। কেন? আহা আয় না, দেখাচ্ছি। বলে বাবা আপুর হাত ধরে তাকে টেনে বিছানার সামনে নিয়ে এলো। এরপর কি হলো তো বুঝতে পারছি বন্ধুরা। বাবা ও মেয়ে ভেসে গেল এক অসীম সুখের রাজ্যে। তো বন্ধুরা, গল্পটা এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।